নুসরাত হত্যায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন 5 দিনের রিমান্ডে। মনি ও জাবেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। গ্রেপ্তার আরো 2। কিলিং মিশনের সাথে সম্পৃক্ত কামরুনার মনি এবং জাবেদ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে 2 জন আটক হয়েছে এবং তাদেরকে আগামীকালকে আদালতে উপস্থাপন করা হবে। হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। অনেকে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। বিচার দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি। প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টের রিটের ঘোষণা। এবং ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিয়ে মমতাকে ধুয়ে দিলেন মোদি। বললেন, সংখ্যালঘুদের ভোট টানতেই এই কৌশল। ভোটেই বিজেপিকে জবাব দিতে চায় তৃণমূল। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাতে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিন আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সোনাগাজী ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়া রিমান্ডে থাকা কামরুন্নাহার মনি ও জাবেদ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে হত্যায় জড়িত ইমরান হোসেন মামুন ও ইফতেখার নামে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত এবং এই মামলার সাথে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছাদে যেখানে কিলিং মিশন, সেই কিলিং মিশনের সাথে সম্পৃক্ত কামরুনার মনি এবং জাবেদ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তারা তাদের নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। এদিকে নুসরাত হত্যার ঘটনায় গঠিত পুলিশ সদর দফতরের তদন্ত দলের কাজ শেষ হয়েছে। আগামী 7 দিন কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করা হবে। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি। এছাড়া এই ঘটনায় বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। এদিকে আসামি জোবায়েরের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করেছে পিবিআই। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ পায়। এর সূত্র ধরে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় সিআইডি। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে অর্থ লেনদেন এবং এর সাথে বেশ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি। শনিবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, এই ঘটনায় সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে
অনেকে এই টাকা ইনভেস্ট করেছে, কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করা হয়। সড়কের দুধারে প্রায় 1 কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেয় মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ফেনীর ট্রাক রোড থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়, একজনের দেখা অন্যজন যেন এরকম কাজ না করতে পারে। এই হত্যাকাণ্ড যদি বিচার না হয় তাহলে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ মনে করব? এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একই দাবিতে নেত্রকোনা ও খাগড়াছড়িতে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে রাজধানীর শাহবাগে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে অংশ নিয়ে দ্রুততম সময়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের রায়ের আলোকে দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 5 সদস্যের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠন করবে বলে আদেশে বলা হয়, যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 2009 সালে আদালত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে 5 সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যে কমিটির প্রধান হবেন একজন নারী, কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি। বড় বড় 2-4টি বিশ্ববিদ্যালয় বাদে স্কুল কলেজে এ সংক্রান্ত কমিটি নেই বললেই চলে। রাত 11টার সময় আরও থাকছে। পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সঙ্গে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল মজুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশ উদ্দেশ্যমূলক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিতরা শপথ নেবেন, এই ধরনের বক্তব্য অসত্য ও গুঞ্জন মন্তব্য করে আবারও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার কথা জানান মির্জা ফখরুল। নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে কুমিল্লা সফরে গিয়ে একথা বলেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের দেখতে ও আর্থিক সহায়তা দিতে কুমিল্লা আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুড়িচংয়ে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর কুমিল্লা শহরের চুয়াড়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ উদ্দেশ্যমূলক। বেগম জিয়ার প্যারোলে মুক্তি ও নির্বাচিতদের সংসদে যোগ দেওয়ার বিষয়টি গুঞ্জন বলে মন্তব্য করেন তিনি। গুঞ্জন তো সত্য নয়, হাস্যকর যেন বাংলাদেশে বসে বাংলাদেশের কোনো আদালতে তার বিদেশের কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে বলবে, তার অ্যাকাউন্ট আছে কিনা তাও আমরা জানি না, এবং সেটা কোর্টও জানে কিনা জানি না। সেখান থেকে এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা আদেশ। পরে সেখানে এক সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না জেরেই জোর করে টিকে থাকার চেষ্টা করছে তারা। আওয়ামী লীগ এখন সবচেয়ে দেউলিয়া একটি রাজনৈতিক দল, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। এই কারণে এক দল করা ছাড়া তাদের তো অন্য কোনো উপায় নেই। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, কাউকে বাদ রাখেনি। একটা মাত্র কারণ, জনগণের প্রতিনিধি জনগণকে যা ভালোবাসে, যারা গণতন্ত্রের লড়াই করছে, তারা যদি বাইরে থাকে তাহলে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। সভা শেষে ক্ষতিগ্রস্ত 95 জন নেতাকর্মীর মাঝে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কুমিল্লা। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত কারাবন্দির মুক্তির বিষয়টি মেলানো বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে কথা বলেন তিনি। হানিফ বলেন, বেগম জিয়ার মুক্তি একমাত্র আইনি পথেই সম্ভব। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির
মুক্তির বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদার পক্ষ থেকে এখনো অবধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন করেছেন বলে আমাদের জানা নেই। দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তি বা জামিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তার সংসদে যাওয়া উচিত। বেগম খালেদার জামিন নিয়ে এই জাতীয় সংসদের শপথ না নেওয়ার দরখাস্ত করছেন, এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে। 1880 সালে চালু হওয়া এই টয় ট্রেনকে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করে। দেখবেন সংবাদের শেষাংশে। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতা আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোনো অনুমোদন নেওয়া হয়নি। শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন তারা। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের অনুসন্ধান। যেহেতু আয়োজনটা বঙ্গবন্ধুর নামে, তাই ক্যামেরার সামনে অভিযোগ জানাতে রাজি নন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা। আরো 300-400 টাকা খরচ করাইলো, অ্যাকাউন্ট খোলাইলো, ছবি তুললো, এই 1 বছর গিয়ে আবার এই যে 1.5 বছর করে আছে, তো টাকা তো দেওয়ার খবরই নাই। ঘটনা গত বছরের শুরুর দিকের। বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটি রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে 100 টাকার বিনিময়ে একটি ফর্ম বিতরণ করে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে 25টি প্রশ্নের উত্তর করতে বলা হয়। শুধু ধানমন্ডি কামরুন্নেসা বিদ্যালয়েই ফর্ম ও নিবন্ধন ফির নামে তোলা হয় প্রায় 1 লাখ টাকা। গত বছরের জুন থেকে 5 ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা মেলেনি আজও। দিয়েছে কাউকে দিয়েছে? টাকা মিলবে কবে সেটি জানতে আমাদের অনুরোধে ফর্মে থাকা নাম্বারগুলোতে ফোন করেন স্কুলের শিক্ষকেরা, কিন্তু সেই পুরনো টালবাহানা। সব বাচ্চারা ফর্ম কিনছে, আপনি তো টাকাটা দিতে হবে ভাই। কামরুন্নেসা ছাড়াও ধানমন্ডি, আজিমপুর ও তেজগাঁওয়ের 3টি বালিকা বিদ্যালয়, শেখ জামাল, নাখালপাড়া, KM বশির, নবকুমার সহ 12টি স্কুলে চালানো হয় তথাকথিত এই বৃত্তি প্রতিযোগিতা। এসব অভিযোগ নিয়ে ফর্মে থাকা ঠিকানা ধরে কথিত ওই থিম পার্কের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জে যাই আমরা। সংগঠনের নেপথ্যে রয়েছেন এই 2 নারী। তাদের দাবি, তারা নিজেদের জমিতে পার্ক নির্মাণ করছেন এবং ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ এসবের অনুমতি দিয়েছেন। ইতিমধ্যেই 40টি স্কুলে চালানো এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে চালানোর আশা করেন তারা। আমরা বিভিন্ন স্কুলে কিন্তু বৃত্তি দিচ্ছি। বঙ্গবন্ধু ট্রাস্টের বা সরকারের অনুমতি লাগে? সরকারের অনুমতি না, ট্রাস্টের অনুমতি লাগে। অবশ্যই আমরা অনুমতি নিচ্ছি। আমরা একটা স্কুল থেকে নেই এই স্কুলে দিই, এইভাবেই এখন চলতেছি। যদিও বঙ্গবন্ধু ট্রাস্ট লিখিতভাবে জানিয়েছে সংগঠনটির অনুমতি নেই। অনুমতি প্রদানের কোনো এখতিয়ার নেই কোষাধ্যক্ষেরও। সাবেক কোষাধ্যক্ষ AM রফিক যেহেতু মারা গেছেন, তাই তার স্বাক্ষর জাল করা হয়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ জানায় ট্রাস্ট। সব শুনে শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দেশের সকল স্কুলকে নোটিশ দিয়ে সতর্ক করবেন তারা। এখানে যদি দেখা যায় কেউ অর্থ লোপাট করেছে, অর্থ নিয়েছে, সেই অর্থ ফেরত দিতে হবে। অর্থ যদি ফেরত দেওয়া না হয়ে থাকে, তখন কিন্তু সেটা ফৌজদারি অপরাধ হিসেবে দণ্ডবিধির প্রচলিত বিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আবেগ ও ভালোবাসা রয়েছে এই জাতির। সেই আবেগকে নিয়ে কেউ যাতে অন্যায় সুবিধা আদায় করতে না পারে, সেটি দেখার দায়িত্ব রাষ্ট্র, জনগণ সকলের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ ও রমজান সহ ধর্মীয় অনুষ্ঠান পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আলেম সমাজ। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বে অভিন্ন দিনে ঈদ, রমজান, আশুরা পালনের বিধান রয়েছে। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহে হাইকোর্টে রিট করা হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশে রমজান, ঈদ সহ ধর্মীয় অন্য দিবস পালনে হিজরি মাসের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় দেশের যে কোনো জায়গায় চাঁদ দেখাকে। সেক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই বাংলাদেশের হিজরি মাসের তারিখের মিল থাকে না। 1986 সালে স্থায়ী সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সিদ্ধান্ত নেয়, বিশ্বের যে কোনো দেশে চাঁদ উঠলেই স্থানীয় সময় অনুযায়ী একই দিনে রোজা ও ঈদ পালন করার। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করার দাবি জানান আলেমদের একটি অংশ। তারা বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশগুলো ওআইসির সিদ্ধান্ত মেনে নিলেও বাংলাদেশে এখনো তা কার্যকর হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3টি দেশ ছাড়া
পূর্বে পশ্চিমে সবাই একই তারিখে করে। কোরআন সুন্নাহর থেকে উৎকলিত উচ্চারিত গবেষণালব্ধ বহুদিনের পরিশ্রমের ফল আমরা ওআইসি ফিকহ একাডেমির মুফতিগণের সেই সিদ্ধান্তকে মেনে নিব। সংবাদ সম্মেলনে বলা হয়, কোরআন হাদিসে রোজা ও ঈদের ক্ষেত্রে চাঁদ দেখার বিধান থাকলেও তা নির্দিষ্ট কোনো স্থানে দেখার বাধ্যবাধকতা নেই। এগুলো নিয়ে আমি গা জুড়ি করে যদি বসে থাকি তাহলে কি মুসলিম উম্মাহ কথাটা কি আঞ্চলিক? মুসলিম উম্মাহ কথাটা হচ্ছে সারা বিশ্ব নিয়ে। তোমরা একই দিনে সবাই রোজা শুরু করবে আর একই দিনে তোমরা রোজা শেষ করবে, এটা তো একটা হাদিস। এই হাদিসটা আমরা মানছি না। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গেলে আমরা ধরে নেব সমস্ত উম্মতের পরে সেটা জারি হয়ে গেল। আশা করি এই ঘোষণাটা প্রধানমন্ত্রী দেখবেন। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাইকোর্টে রিট করব। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন হলে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব আরো জোরদার হবে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। টয় ট্রেনের একটা চার্ম আছে, যত ডিস্টারবেন্স হয় কিংবা ইন্টারাকশন হলো টয় ট্রেন রিমেন্স টয় ট্রেন। এখান থেকে বাতাসি আলু ঘুমঘুড়ি আবার দার্জিলিং ড্রপ। উটি টয় ট্রেন আমরা চড়েছি, এখন এটাও চড়ার চান্স পাচ্ছি, তাই খুবই এক্সাইটেড লাগছে। দেখবেন সংবাদের শেষাংশে। পাট থেকে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা পণ্য। তবে সোনালী আঁশের দেশ বাংলাদেশে তৈরিকৃত পাট পণ্যের মধ্যে ব্যাগ আর গৃহসজ্জার সামগ্রীরই গুরুত্ব বেশি। এই পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত ও চীনের কাছে। বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টার বলছে, আন্তর্জাতিক বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। এই যে ক্রীড়া সামগ্রী, র্যাকেট, স্লাইডার ও নানা ধরনের যন্ত্রপাতি, এসবই পাট থেকে তৈরি। ফ্রান্সের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড অফ বেঙ্গল পাট থেকে তৈরি করেছে কাঠের বিকল্প নানা ধরনের পাত, এমনকি পুরো নৌকাও। আমরা পাটের সাথে তোষা ও অন্যান্য উপাদান মিশিয়ে নানা ধরনের পণ্য তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা বলছে যে আরো অনেক ধরনের পণ্য পাট থেকে তৈরি করা সম্ভব, যা ব্যবসায়িকভাবেও লাভজনক। প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশের পাট দিয়ে ফ্রান্স যেখানে তৈরি করছে কাঠের সব বিকল্প, এমনকি গাড়ির ভেতরের সব যন্ত্রাংশ, সেখানে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের মধ্যে গুরুত্ব পাচ্ছে পাটের তৈরি ব্যাগ এবং গৃহসজ্জার নানা সামগ্রী। এই পাটের ব্যাগও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। আমি যখন বায়ারের সাথে কমিউনিকেট করি, তখন দেখি যে আমার প্রোডাক্টের থেকে চায়না এবং ইন্ডিয়া অনেক বেশি ওরা লো প্রাইস দেয়। প্রায় একই ধরনের সুর বাংলাদেশের পাট নিয়ে 6 বছর ধরে কাজ করা কোয়েন্টিনের কথায়ও। আমি শুনি নানা ধরনের উদ্যোগের কথা, কিন্তু দেখিনি এ পর্যন্ত। দেখবেন পাটকল শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার সাহায্য করতে চায়, তবে যে উপায় হওয়া উচিত তা হচ্ছে না। কাঁচামালের এই অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। তারা বলছে তাদের দরকার ভারতের মতন কম্পোজিট মিল, যেখান থেকে সহজেই কাঁচামালটা নিতে পারবেন, ফেব্রিক্সটা নিতে পারবেন, ডাইং সম্ভব, লেমিনেশন সম্ভব, ওয়ান স্টপ সার্ভিসের মতন। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বলছে কম দামে পাট কেনার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটা মিলকে তার বিক্রি লব্ধ আয় থেকে 25% এখন পাট কেনার জন্য টাকা রাখতে হবে। পাট ক্রয় করার ক্ষেত্রে যদি সরকারের কোনো ঋণ সাপোর্ট অথবা ভর্তুকি সাপোর্ট দিতে হয়, সেটার জন্য অবশ্যই পাট কেনার মৌসুমে দেওয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পাট খাতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। পাশের দেশ ভারত এক্ষেত্রে একটি ভালো উদাহরণ হতে পারে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। দার্জিলিং বেড়াতে গেছেন কিন্তু টয় ট্রেনে চড়েননি এমন পর্যটক খুঁজে পাওয়া কঠিন। সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উঁচুতে শতাব্দী প্রাচীন এই ট্রেন পরিষেবা নানা কারণে বন্ধ থেকেও পাহাড়ের ঐতিহ্যের এই স্মারক চলছে নতুন গতিতেই। পর্যটকদের দার্জিলিং বেড়াতে আসা মানেই টয় ট্রেনে চড়ে কালের সাক্ষী হয়ে থাকার ইচ্ছা পূরণ হওয়া। দার্জিলিং ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী।
টয় ট্রেনের ইতিহাস নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই, তবে এটুকু বলতেই হয় এই ট্রেন শুধু দার্জিলিং শহরকে নয়, বিশ্বের কাছে পরিচিতি ঘটিয়েছে ভারতের। শৈল শহরের প্রাণকেন্দ্র এই দার্জিলিং স্টেশন। এখানে গড়ে প্রতিদিন 1000 থেকে 1500 পর্যটক ট্রেনে চড়ে নিজের ভ্রমণকে স্মরণীয় করে রাখেন। আর আঁকাবাঁকা 2 ফুটের ন্যারো গেজের পাতের ওপর ট্রেনের চাকা গড়িয়ে চলে কু ঝিকঝিক শব্দে। কখনো কয়লার ইঞ্জিনে টয় ট্রেন ছুটছে, কখনো আবার ছুটছে ডিজেল ইঞ্জিনে। টয় ট্রেনের একটা চার্ম আছে, তো মেবি যত ডিস্টারবেন্স হয় কিংবা ইন্টারাপশন হলো টয় ট্রেন রিমেন্স টয় ট্রেন। দ্যাটস দ্য রিজন টু সে ওয়ান অফ দ্য হেরিটেজ রাইড। এটা হচ্ছে রাউন্ড ট্রিপ, মানে এখান থেকে বাতাসিয়ালু, ঘুমগুড়ি আবার দার্জিলিং ড্রপ। তো দেখি ডিজেল ইঞ্জিন এক্সপিরিয়েন্সটা কেমন হয়। উটি টয় ট্রেন আমরা চড়েছি, তো এখন এটাও চড়ার চান্স পাচ্ছি, তাই খুবই এক্সাইটেড লাগছে। 17টি স্টেশন ও 15টি হল স্টেশন মিলিয়ে প্রায় 53 কিলোমিটার রাস্তা নিয়ে বিশ্বখ্যাত এই টয় ট্রেন পরিষেবা এক সময় চললেও এখন সেটা দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত মাত্র 4 মাইল পথে চলাচল করে, আর ট্রেনের সংখ্যাও কমে এসেছে। আবার মাঝে মধ্যেই নানা ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এই ছোট্ট পরিসরের পরিষেবাও। अभी तो सीजन लगने से तो आपको 3 ट्रिप 6 ट्रिप चलता है आपको, ये दार्जिलिंग टू घूम टू दार्जिलिंग स्टीम इंजन, और आपको डीजल चलता है 3 ट्रिप। अभी पैसेंजर थोड़ा कम है, अभी तो एक ही स्टीम चल रहा है। 1880 সালে চালু হওয়া এই টয় ট্রেনকে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করে। 1879 সালে শুরু হয়েছিল হিমালয়ান রেলের এই টয় ট্রেন পরিষেবা। দেশ বিদেশে বেড়াতে আসা পর্যটকদের কাছে আজও শতাব্দী প্রাচীন এই পরিষেবা অন্যতম দ্রষ্টব্য। দার্জিলিং থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নুসরাত হত্যায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন 5 দিনের রিমান্ডে। মনি ও জাবেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঘটনায় অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি, প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের, হাইকোর্টের রিটের ঘোষণা। এবং ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিয়ে মমতাকে ধুয়ে দিলেন মোদি, বললেন সংখ্যালঘুদের ভোট টানতেই এই কৌশল, ভোটেই বিজেপিকে জবাব দিতে চায় তৃণমূল। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।